আচ্ছা, আমি একবার একটু যেটুকু বলেছিলাম সেটাকে একটু রিপিট করে দিই। যেটা বলেছিলাম যে রেপো লোনের ক্ষেত্রে ব্যাংকগুলোকে একটা সিকিউরিটিজ রাখতে হচ্ছে। এসবিআই ধরে নাও একটা ব্যাংক, আর আরবিআর কাছ থেকে সে শর্ট টার্ম লোন নিচ্ছে। শর্ট টার্ম লোনের জন্য ব্যাংকগুলোকে কোল্যাটারাল হিসাবে রাখতে হয় গভর্নমেন্ট সিকিউরিটিজ। একটা নির্দিষ্ট ফেস ভ্যালুর সিকিউরিটিজ এসবিআই রাখলো আরবিআর কাছে, মনে করো 1,000 টাকা। আর যেহেতু রেপো রেটকে বলেছিলাম ডিসকাউন্ট রেট, এবং রেপো রেট আমরা ধরেছিলাম 10%, তাহলে যত টাকা সিকিউরিটিজ আরবিআর কাছে জমা হলো তার থেকে 10% মাইনাস হয়ে 900 টাকা আরবিআই স্টেট ব্যাংকে লোন দেবে। এবং এই লোনটা এসবিআই কে ফেরত দিতে হবে, কিন্তু যখন ফেরত দেবে এসবিআই তখন তাকে দিতে হবে ওই সিকিউরিটিজের ফেস ভ্যালুর ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট, এবং তার বদলে আরবিআই এসবিআই কে ফেরত দেবে কোল্যাটারাল হিসাবে জমা রাখা গভর্নমেন্ট সিকিউরিটিজকে। তাহলে ব্যাংক আরবিআর কাছ থেকে লোন নিয়েছিল 900 টাকা, ফেরত দিল 1,000 টাকা। তাহলে ব্যাংক আরবিআই কে কত টাকা বেশি ফেরত দিল? 100 টাকা। যেরকম বড়োয়ার লোন নিলে বড়োয়ারকে তার লোন নেওয়া অ্যামাউন্টের চেয়ে বেশি অ্যামাউন্টের টাকা ফেরত দিতে হয়, এখানে ঠিক তাই হলো। 900 টাকা লোন পেয়েছিল, ফেরত দিল 1,000 টাকা। অন্যদিকে লেন্ডার যত টাকা লোন দেয় তার চেয়ে বেশি ফেরত পায়, এখানেও তাই হলো। আরবিআই দিয়েছিল 900 টাকা, ফেরত পেল 1,000 টাকা। তাহলে এই যে 100 টাকা এক্সেস অ্যাডিশনাল এসবিআই আরবিআই কে দিল, এই 100 টাকাটাকে আমরা যদি ইন্টারেস্ট রেটের সাথে কম্পেয়ার করি, তাহলে 100 টাকা ব্যাংকগুলো বেশি দিল কত টাকার ওপর? 900 টাকার ওপর। এটাকে পার্সেন্টেজে যদি নিয়ে যাও তাহলে পার্সেন্টেজ দাঁড়াচ্ছে 11.1%। 11.1%কে আমরা বলতে পারি এফেক্টিভলি ইন্টারেস্ট রেট অন দি লোন অ্যামাউন্ট অফ 900 রুপিস। 900 টাকার লোন অ্যামাউন্টের ওপর এফেক্টিভ ইন্টারেস্ট রেট হচ্ছে 11.1%। কিন্তু আসলে রেপো রেট যে বিষয়টা, রেপো লোন যে বিষয়টা, সেখানে কোনো ইন্টারেস্ট রেটের কনসেপ্ট নেই। সেখানে যেটা হচ্ছে সেটা হলো ডিসকাউন্ট রেটের কনসেপ্ট। কিন্তু সেটাকে আমরা ইন্টারেস্ট রেটের মতন করে ভাবলে সেখানে একটা এফেক্টিভ ইন্টারেস্ট রেট পেয়ে যাচ্ছি, যেটা এখানে ক্যালকুলেশনে দেখালাম 11.1%। এইটা হলো বেসিক রেপো লোনের মেকানিজমটা। কিন্তু এবার যে বিষয়টা আমাদের জানার সেটা হচ্ছে যে এই রেপো লোন যেটা আরবিআই ব্যাংকগুলোকে দেয়, সেই রেপো লোন কিন্তু 3 রকমের হয়, 3 টাইপস অফ রেপো লোন। তার মধ্যে প্রথমটাকে আমরা বলি ওভারনাইট লোন, বা বলা হয় ওভারনাইট রেপো লোন। এই কথাটার মধ্যে যেহেতু ওভারনাইট আছে, এটার কারণ হলো এই লোনটার ডিউরেশন হচ্ছে 1 ডে। অর্থাৎ আজকে আরবিআর কাছ থেকে একটা ব্যাংক ওভারনাইট রেপো লোন গভর্নমেন্ট সিকিউরিটিজ কোল্যাটারাল হিসেবে জমা রেখে যদি নেয়, তাহলে এই টাকাটা তাকে আগামীকাল ফেরত দিতে হবে, অর্থাৎ লোনটা ফেরত দিতে হবে। আজকে যদি 1,000 টাকা সিকিউরিটিজ রেখে একটা ব্যাংক 900 টাকা লোন নেয়, তাহলে আগামীকাল তাকে 1,000 টাকা আরবিআর কাছে ফেরত দিয়ে দিতে হবে। এই একদিনের জন্য যে রেপো লোন তাকে অ্যাকচুয়ালি বলা হয় ওভারনাইট রেপো লোন। কিন্তু এটা ছাড়া আরবিআই ব্যাংকগুলোর জন্য আরো 2 রকমের রেপো লোনের সিস্টেম রেখেছে। 2 নম্বর যে সিস্টেমটা রেখেছে আরবিআই, সেটা হলো, এটাকে বলা হয় টার্ম রেপো লোন। টার্ম রেপো লোন, এই লোন সিস্টেমটা কি? দেখো, রেপো লোনের ক্ষেত্রে আমরা বলছি এটা শর্ট টার্ম লোন। শর্ট টার্ম মানে আমরা বলেছিলাম লেস দ্যান 1 ইয়ার, অর্থাৎ একদিন থেকে শুরু করে, একদিন যদি মিনিমাম হয়, ম্যাক্সিমাম হতে পারে 364 ডেজ। এই পিরিয়ডের জন্য যে লোনগুলো দেওয়া হয় সেইগুলোই হচ্ছে শর্ট টার্ম লোন। এখন একটা ব্যাংক একদিনের জন্য তো নয় ওভারনাইট লোন পেল, কিন্তু তার যদি একদিনের চেয়ে বেশি সময়ের জন্য লোন দরকার হয়,
তখন তারা কি ধরনের লোন পাবে? তখন তারা পাবে হচ্ছে টার্ম রেপো লোন। এই টার্ম রেপো লোন আরবিআই ব্যাংকগুলোকে দেয় আইদার 7 days পিরিয়ডের জন্য, অর 14 days পিরিয়ডের জন্য, অর 28 days পিরিয়ডের জন্য। অর্থাৎ ব্যাংকগুলো একদিনের চেয়ে বেশি ডিউরেশনের লোন পেতে পারছে, 7 দিন, 14 দিন, 28 দিনের জন্য, এবং তার জন্য যে সিস্টেম রয়েছে এটাকে বলা হয় টার্ম রেপো লোন। বাকি সমস্ত সিস্টেম এক, সিকিউরিটিজ রাখতে হবে, তার থেকে ডিসকাউন্ট হয়ে লোন পাবে, এবং সেই লোনের টাকা 7 দিনের হলে 7 দিন পরে, 14 দিন হলে 14 দিন পরে, 28 দিনের লোন হলে 28 দিন পরে আরবিআই কে ফেরত দিতে হচ্ছে, এবং আরবিআই কাছ থেকে গভর্নমেন্ট সিকিউরিটিসটাও ফেরত পেয়ে যাচ্ছে। এই অবধি পুরো বিষয়টা প্রায় এক, ডিউরেশন ছাড়া। কিন্তু এবার যেটা আসল বিষয় সেটা হচ্ছে টার্ম রেপো লোন কিন্তু সারা বছর পাওয়া যায় না। ওভারনাইট লোন, একদিনের জন্য লোন, ব্যাংক সারা বছরে যতবার প্রয়োজন আরবিআইয়ের কাছে গিয়ে নিতে পারে। এটা সারা বছরই লোনটা আরবিআই দিয়ে থাকে ব্যাংকগুলোকে। কিন্তু টার্ম রেপো লোন এটা আরবিআই সারা বছর দেয় না। আরবিআই টাইম টু টাইম ব্যাংকগুলোকে নোটিফাই করে যে আমরা টার্ম রেপো লোন দেব। ধরে নাও 6 জুন 2024 আরবিআই নোটিফাই করে বলল যে আমরা 8 জুন থেকে 11 জুনের মধ্যে আমরা ব্যাংকগুলোকে টার্ম রেপো লোন দেব, 7 দিনের বা 14 দিনের বা 28 দিনের। যে ব্যাংকগুলোর তখন লোনের দরকার থাকবে তারা আরবিআইয়ের কাছে যাবে 8 তারিখ থেকে 11 তারিখের মধ্যে, এবং তারা নিতে পারবে টার্ম রেপো লোন। কিন্তু এই টার্ম রেপো লোন যখন নিতে যাবে তখন তাদের ওপর কোন রেটটা অ্যাপ্লিকেবল হবে, কোন ডিসকাউন্ট রেটটা অ্যাপ্লিকেবল হবে। দেখো, কোন রেটটা অ্যাপ্লিকেবল হবে এটা কিন্তু ঠিক হবে ব্যাংকগুলোর মধ্যে অকশন করে। অকশন বাংলায় যাকে আমরা বলি নিলাম করে ঠিক হবে। কিভাবে ঠিক হবে ছোট্ট করে একটু বলে দিই। আরবিআই এর কাছে 3টে ব্যাংক গেল এই টার্ম রেপো লোন নিতে। ধরে নাও আরবিআই 7 দিনের টার্ম রেপো লোন দিচ্ছে। এবার আরবিআই বলবে যে দেখো, এই লোন পাওয়ার ক্ষেত্রে বেসিক রেট হচ্ছে এক্সিস্টিং রেপো রেট, অর্থাৎ যেটা আমার রেপো রেট অ্যানাউন্স করা আছে সেটা হলো বেসিক রেট। এবার তোমরা এই রেটের ওপর যারা যতটা বেশি ইন্টারেস্ট রেট অফার করবে আমাকে, আমি তাদেরকে লোনটা দেব। ঠিক যেরকম আইপিএল এর প্লেয়ারদের যেরকম বেস প্রাইস থাকে, সেই বেস প্রাইসটা হচ্ছে রেপো রেট। এবার টিমগুলো প্লেয়ারকে নেবার জন্য তারা কন্টিনিউয়াসলি যেভাবে অকশন করে এবং যে হাইয়েস্ট প্রাইস অফার করে সেই টিমের জন্যই সেই প্লেয়ার ওই সিজনে আইপিএল খেলে, ঠিক একই রকম জিনিস ব্যাংকগুলোকে বলে দেবে যে তোমার বেস রেট হচ্ছে রেপো রেট, এবার তুমি অকশন করো। এই ধরে নাও রেপো রেট হচ্ছে 4%। এ ব্যাংক বললো আমি 4.2% অফার করছি, এ বললো 4.6% অফার করছি, সি ব্যাংক বললো আমি 4.8% অফার করছি। এইটা মনে করো হাইয়েস্ট কোটেড রেট। তাহলে এই রেটটাতেই কিন্তু আলটিমেটলি অকশনটা শেষ হবে। অর্থাৎ সি ব্যাংক 4.8% দিয়ে আরবিআইয়ের কাছ থেকে 7 দিন বা 14 দিনের জন্য টার্ম রেপো লোন তো পাবেই। এবার এ আর বি কে যদি টার্ম রেপো লোন পেতে হয় তাহলে তাদেরকে কিন্তু 4.8% রেটটাই অ্যাকসেপ্ট করতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে 4.8% ডিসকাউন্ট করে বাকি টাকাটা আরবিআই ব্যাংকগুলোকে দেবে, এবং সেটা 7 দিন বা 14 দিন বা 28 দিন পর সেই যতটা সিকিউরিটি রেখেছিল সেই সিকিউরিটির ইকুইভ্যালেন্ট ভ্যালু ফেরত দিতে হবে, এবং তার বদলে তারা সিকিউরিটিসটা আরবিআইয়ের কাছ থেকে ফেরত পাবে। এই হলো টার্ম রেপো লোনের ব্যাপার। আর 3 নম্বর আর এক রকমের রেপো লোন আছে যেটাকে ইন শর্ট আমরা বলি এলটিআরও। পুরো কথাটা হচ্ছে লং টার্ম রেপো অপারেশন। লং টার্ম রেপো অপারেশন, এই লং টার্ম রেপো অপারেশন হচ্ছে একটা শর্ট টার্ম এন্ড লং টার্মের কম্বিনেশন। কারণ এই এলটিআরও লোন আরবিআই দেয় 1 ইয়ার, 3 ইয়ার্স বা 5 ইয়ার্স এর জন্য। পিরিয়ডটা লং, কিন্তু অ্যাপ্লিকেবল ইন্টারেস্ট রেট হচ্ছে বেসিক রেপো রেটটাই।
অর্থাৎ যে রেটে ওভারনাইট লোন পাওয়া যায় সেই রেটেই লং টার্ম লোন পাওয়া যায়। এটা শর্ট টার্মের জন্য অ্যাপ্লিকেবল, পিরিয়ডটা লং টার্ম, তাই এটাকে বলেছি এটা একটা কম্বিনেশন অফ লং টার্ম অ্যান্ড শর্ট টার্ম। এটাও ঠিক টার্ম রেপো লোনের মতন সারা বছর পাওয়া যায় না। আরবিআই একটা নির্দিষ্ট সময় নোটিফাই করে যে আমি এলটিআরও লোন দেব, যে ব্যাংকের এলটিআরও লোন দরকার তারা আসবে আরবিআইর কাছ থেকে লোন নেবে সিকিউরিটিজ জমা রেখে, কিন্তু অকশন হবে না, কারণ এখানে অ্যাপ্লিকেবল ইন্টারেস্ট রেটটা ওই বেসিক রেপো রেটটাই থাকে। তাহলে রেপো রেটের এগেনস্টে 1 বছর, 3 বছর বা 5 বছরের জন্য যে লোন আরবিআই দেয় তাকেই বলা হয় এলটিআরও লোন। ফলে 3 রকমের রেপো লোন আরবিআইয়ের মেকানিজমে আছে, যেটাকে ব্যবহার করে ব্যাংকগুলো আরবিআইয়ের কাছ থেকে রেপো লোন পেতে পারে। এই হলো রেপো লোনের কনসেপ্টটা। এবার প্রশ্ন হচ্ছে রেপো রেটটাকে আরবিআই কিভাবে কাজে লাগায় ক্রেডিট কন্ট্রোলের জন্য। এটা আগের দিনের ব্যাংক রেটের মতনই। ইনফ্লেশন হলে আরবিআই রেপো রেটকে বাড়াবে। রেপো রেট বাড়ালে কি হবে? ব্যাংকগুলোর কস্ট অফ বরোয়িং বেড়ে যাবে, তাদের টাকা ধার করতে আরো বেশি টাকা দিতে হচ্ছে। ফলে তারা যখন ওই টাকাটা নিয়ে এসে পাবলিককে লোন দেবে, তখন পাবলিকের ওপর যে ইন্টারেস্ট রেট, সেই ইন্টারেস্ট রেটটা বাড়াবে। তাতে লোনের ডিমান্ড কমবে, লোনের ভলিউম কমবে, এবং তার ফলে মানি সাপ্লাই কমে যাবে। মানি সাপ্লাই কমলে ইনফ্লেশনটাও কন্ট্রোলে আসবে। রিসেশন থাকলে ঠিক উল্টো করবে, অর্থাৎ রেপো রেটকে কমিয়ে দেবে। সেক্ষেত্রে আলটিমেটলি ইন্টারেস্ট রেটটা কমবে এবং লোন আরো বেশি করে লোকে নেবে, লোনের ডিমান্ড বাড়বে, ফলে ইকোনমিতে মানি সাপ্লাই বাড়বে। এই হচ্ছে রেপো রেট বা রেপো লোনের মেকানিজমটা। আমরা রেপো লোনের যে মেকানিজম পড়লাম, এটা ছাড়া আমরা আগের দিন ব্যাংক রেটের মেকানিজমটা দেখেছি, দুটো কাছাকাছি দুটো জিনিস। এবার আমরা ক্রেডিট কন্ট্রোল সিস্টেমটার কোয়ান্টিটেটিভ মেথডের 3 নম্বর ইনস্ট্রুমেন্টটায় যাব। এটা হচ্ছে সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও। এবার আমি তোমাদের কাছে একটু প্রশ্ন রাখি যে সিআরআরটা একটু ছোট করে বলার চেষ্টা করো, যে মেন বিষয়টা কি, যে হোয়াট ইজ সিআরআর, ব্যাপারটা কি একটু তোমরা বলো, তারপর আমি সিআরআরটা ইন ডিটেল ডিসকাশন করব। হোয়াট ইজ সিআরআর? স্যার, ব্যাংকগুলোকে কিছু পরিমাণ টাকা মানে বাই বন্ড আকারে আরবিআইকে জমা রাখতে হয়। আচ্ছা, আর কিছু ইনফরমেশন আর কেউ অ্যাড করবে এটার সাথে? সরি স্যার, আমি স্যার বাই ক্যাশ থাকে, বাই ক্যাশ বাই ক্যাশ। যেতে কাজে থাকে। বেশ, দেখো সিআরআর এর বিষয়ে অনেক কিছু জানার আছে। প্রথম কথা হলো ক্যাশ রিজার্ভ রেশিও। এই কথাটার বেসিক মানে হচ্ছে একটা ব্যাংকের যতটা এনডিটিএল থাকবে, সেই এনডিটিএল এর একটা সার্টেন পার্সেন্টেজ টাকা ব্যাংকগুলোকে আরবিআই এর কাছে ডিপোজিট করতে হবে, কিন্তু সেটা ক্যাশ ফর্মে। অর্থাৎ একটা ব্যাংকের যা এনডিটিএল তার একটা সার্টেন পার্সেন্টেজ টাকা ব্যাংকগুলো ক্যাশ ফর্মে আরবিআই এর কাছে জমা করবে, এবং এই টাকাটা কন্টিনিউয়াসলি আরবিআই এর কাছে সেই ব্যাংকের নামে জমা থেকে যাবে। দ্যাট ইজ ইন সিম্পল সেন্স সিআরআর অর ক্যাশ রিজার্ভ রেশিও। কিন্তু এবার যে বিষয়টা জানার সেটা হচ্ছে সিআরআর মানে যে ক্যাশ ট্রান্সফার হচ্ছে ব্যাংকের কাছ থেকে আরবিআই এর কাছে, সেই ট্রান্সফার বা সিআরআর এর ক্যালকুলেশন কিভাবে হয়। দেখো, প্রথম কথা হচ্ছে যে সিআরআর ক্যালকুলেশন হয় অন ডেইলি বেসিস। প্রতিদিনের হিসাবে সিআরআর ক্যালকুলেশন হয়। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে পুরো জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, এর মেকানিজমটা জানাটা খুব দরকার। মনে করো আজকে হলো 3 জুন 2024।
আজকে বিকেল 3:30-এর সময় যখন ব্যাংকগুলোর ওয়ার্কিং আওয়ার মনে করো শেষ হয়ে গেল, যে কোনো একটা ব্যাংক ধরে আমি আলোচনা করছি, যে মনে করো এইচডিএফসি ব্যাংক। আজ বিকেল 3:30 এইচডিএফসি ব্যাংকের ওয়ার্কিং আওয়ার্স পাবলিক ট্রানজাকশন শেষ হয়ে যাওয়ার পর সারা ভারতবর্ষে এইচডিএফসির যত ব্যাংক আছে সমস্ত ব্যাংকের এনডিটিএল মিলিয়ে একটা টোটাল এনডিটিএল ক্যালকুলেশন করবে এইচডিএফসি, যে আজকে দিনের শেষে আমার কতটা এনডিটিএল। এবং মনে করো যে আরবিআর এই মুহূর্তে সিআরআর হচ্ছে 10%। তাহলে আজকের এনডিটিএল এর হিসাবে এই এনডিটিএল অ্যামাউন্টের 10% টাকা ব্যাংক নিজের কাছে ক্যাশ ফর্মে সরিয়ে রাখবে, কিন্তু টাকাটা আজকে আরবিআই কে দিতে হচ্ছে না। আগামীকাল 4 তারিখ বিকেল 3:30 ওয়ার্কিং আওয়ার শেষ হওয়ার পর একইভাবে আগামীকালের এনডিটিএল ক্যালকুলেট হবে। সেই এনডিটিএল এর আবার 10% টাকা আগামীকাল ক্যাশ ফর্মে ব্যাংকগুলো নিজের কাছে সরিয়ে রাখবে। এইভাবে 3 তারিখ থেকে শুরু করে আপ টু 16 জুন 2024 পর্যন্ত একইভাবে এনডিটিএল ক্যালকুলেশন হবে এবং আলাদাভাবে ব্যাংকগুলো নিজের কাছে ক্যাশ টাকা সরিয়ে রাখবে সিআরআর পার্সেন্টেজের বেসিসে। কেন 16 তারিখে গিয়ে থেমে গেলাম আমরা? তার কারণ খেয়াল করো, 3 তারিখ থেকে 16 তারিখ মানে 14 দিন বোঝায়, 14 ডেজ, যাকে আমরা বলে থাকি ফোর্ট নাইট। আরবিআই কে ব্যাংকগুলোকে সিআরআর এর টাকা প্রতি 14 দিন অন্তর দিতে হয়, নট এভরিডে। সিআরআর ক্যালকুলেশন হচ্ছে প্রতিদিনের এনডিটিএল এর বেসিসে, কিন্তু আরবিআই কে টাকাটা ট্রান্সফার করতে হয় আফটার এভরি ফোর্ট নাইট। এবার 3 তারিখ থেকে 16 তারিখ এই 14 দিন অর্থাৎ এই ফোর্ট নাইটের টাকা আরবিআই এর কাছে জমা করতে হবে 16 তারিখ ক্যাশ ফর্মে। কিন্তু কতটা জমা করতে হবে, এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে আরবিআই অ্যাক্ট 1934 অনুযায়ী 14 দিনের এই এইচডিএফসি ব্যাংকের অ্যাভারেজ এনডিটিএল ক্যালকুলেট করতে হবে। আজকের এনডিটিএল কত, কালকের এনডিটিএল কত, এইভাবে 16 তারিখের এনডিটিএল কত, এর অ্যাভারেজ এনডিটিএল করতে হবে। সেই অ্যাভারেজ এনডিটিএল এর 10% টাকা 16 তারিখ আরবিআই এর কাছে জমা করে দিতে হবে ক্যাশ ফর্মে। এখন তাহলে প্রতিদিন তো ব্যাংক নিজের কাছে সিআরআর হিসাবে প্রতিদিনের এনডিটিএল এর বেসিসে ক্যাশ সরিয়ে সরিয়ে রেখেছিল। কেন রেখেছিল? কারণ আরবিআই অ্যাক্ট অনুযায়ী প্রতিদিন ব্যাংকগুলোকে আরবিআই এর কাছে এই ডেটা বা ইনফরমেশন দিতে হয় যে আমার আজকে দিনের শেষের এনডিটিএল কত, তার এগেনস্টে আমি কত টাকা সিআরআর হিসাবে সরিয়ে রেখেছি। প্রতিদিনের সিআরআর সরিয়ে রাখতে হয়, কিন্তু টাকাটা 14 দিনের মাথায় গিয়ে দিতে হয় 14 দিনের অ্যাভারেজ এনডিটিএল এর বেসিসে। এখন ধরে নাও আজকের এনডিটিএল হচ্ছে 100 টাকা, 10% হিসাবে আজকে এইচডিএফসি ব্যাংকের 10 টাকা সিআরআর সরিয়ে রাখার কথা। কিন্তু যদি কোনো কারণে এইচডিএফসি আজকে 10 টাকা সিআরআর এর টাকা সরিয়ে রাখতে না পারে, তাহলে কি হবে? এখানে আরবিআই ব্যাংকগুলোকে একটা রিল্যাক্সেশন দিয়েছে, একটা ছাড় দিয়েছে। কি ছাড় দিয়েছে? যে তোমার অ্যাকচুয়ালি যত টাকা সিআরআর আজকের দিনে বা প্রতিদিনের বেসিসে রাখার কথা, সেটা যদি তুমি রাখতে না পারো, তাহলে তোমাকে অ্যাটলিস্ট 90% অফ দ্য অ্যামাউন্ট রাখতেই হবে। মানে অ্যাকচুয়ালি রাখার কথা 10 টাকা, কিন্তু সে যদি 10 টাকা রাখতে না পারে, তাহলে এর 90% অর্থাৎ 9 টাকা ব্যাংককে এনিহাউ রাখতেই হবে। তার মানে 1 টাকা কম রাখলেও চলবে ব্যাংকের। এই যে 1 টাকা তারা কম রাখছে, এর জন্য আরবিআই তাদেরকে রিল্যাক্সেশন দিয়েছে। কিন্তু যদি ব্যাংক 9 টাকাও সিআরআর যদি না রাখতে পারে, যদি 8 টাকা 50 পয়সা বা 8 টাকা রাখে, তাহলে এই রিল্যাক্সেশন দেওয়ার পরেও যেহেতু সিআরআর আরো কম রাখছে ব্যাংক, এর জন্য আরবিআই ডেলি শর্টেজের ওপর একটা পেনাল্টি চার্জ করবে। আজকে 1 টাকা শর্টেজ আছে, কালকে হয়তো 50 পয়সা শর্টেজ থাকতে পারে, পরশুদিন হয়তো সিআরআর মেনটেন হলো, তারপরের দিনও সিআরআর মেনটেন হলো, তারপরের দিন আবার দেখা গেল 2 টাকা সিআরআর শর্টেজ হচ্ছে।
শর্টেজটা কিন্তু ফুল অ্যামাউন্ট থেকে নয়, শর্টেজটা হচ্ছে 90% থেকে। এবার এই শর্টেজ গুলো যখনই হবে তখন যতটা অ্যামাউন্টের শর্টফল হচ্ছে সেই শর্টফল অ্যামাউন্টের ওপর আরবিআই পেনাল্টি নেবে। সেই পেনাল্টিটা কত? পেনাল্টি হবে এক্সিস্টিং রেপো রেট প্লাস 3%। রেপো রেট প্লাস 3% রেটে শর্টফল অ্যামাউন্টটার ওপর ব্যাংকগুলোকে পেনাল্টি দিতে হবে ওই 14 দিনের মাথায় গিয়ে। অর্থাৎ 14 দিনের অ্যাভারেজ এনডিটিএল অনুযায়ী যতটা সিআরআর রাখার কথা সেইটা তো আরবিআই কে দেবেই, প্লাস এই 14 দিনের মধ্যে যদি 3 দিন শর্টফল থেকে থাকে আর 3 দিনের জন্য যতটা পেনাল্টি অ্যাপ্লিকেবল হয় সেই পেনাল্টিটাও কিন্তু তার সাথে জুড়ে দিতে হবে। আবার 17 তারিখ থেকে আরেকটা ফোর্টনাইট শুরু হচ্ছে, চলবে 30 তারিখ পর্যন্ত। একই নিয়মে আবার 30 তারিখে গিয়ে সিআরআর এর টাকা আরবিআই কে দিতে হবে। এইটা হলো বেসিক্যালি সিআরআর পে করার যে সিস্টেম বা নিয়ম। কিন্তু এখানে একটা জিনিস আরো মনে রাখা দরকার, যে ব্যাংকগুলো তাহলে দেখতে পারে যে আমি সিআরআর যদি 1 দিন 2 দিন 5 দিন কম রাখি অসুবিধে তো কিছু নেই, শর্টফল অ্যামাউন্টের উপর কিছুটা পেনাল্টি দিয়ে দেবো। এই কাজটা যাতে ব্যাংকগুলো না করে, ব্যাংকগুলো যাতে ফ্রিকুয়েন্টলি সিআরআর এর দিক থেকে শর্টফল না করে, তার জন্য আরবিআই অ্যাক্টে আরো একটা নিয়ম বলা আছে। বলা হয়েছে যে যদি আরবিআই দেখে কোনো ব্যাংক কন্টিনিউয়াসলি ফ্রিকুয়েন্টলি সিআরআর ফেল করছে, সিআরআর এর শর্টফল হচ্ছে, তাহলে আরবিআই মে ক্যান্সেল লাইসেন্স অফ দ্য ব্যাংক অর আরবিআই ক্যান সাসপেন্ড দ্য অপারেশন অফ দ্য ব্যাংক ফর আ টেম্পোরারি পিরিয়ড। অর্থাৎ ব্যাংকে 1 মাস 3 মাস 2 সপ্তাহ কি 3 সপ্তাহের জন্য তার সমস্ত কাজকর্ম বন্ধ করে দেবে, কোনো পাবলিক ডিলিং সে করতে পারবে না, অর তার লাইসেন্সও ক্যান্সেল করে দিতে পারে আরবিআই আন্ডার আরবিআই অ্যাক্ট 1934। এই হলো সিআরআর সিস্টেমটা। কিন্তু সিআরআর কে কাজে লাগিয়ে আরবিআই বেসিক্যালি কিভাবে ক্রেডিট কন্ট্রোল করে, খুব সহজ হিসাব। এই যদি একটা ব্যাংকের এনডিটিএল হয়, সেই এনডিটিএল এর একটা অংশ ব্যাংকগুলোকে সিআরআর হিসাবে দিয়ে দিতে হয়, যেটা দেওয়াটা হচ্ছে ম্যান্ডেটারি, এটা কোনো চয়েসের ব্যাপার নয়। সিআরআর বাবদ টাকাটা দিয়ে বাকি যে জায়গাটা পড়ে থাকে, যতটা অ্যামাউন্ট পড়ে থাকে, সেখান থেকেই ব্যাংক তার লোন গুলো ইস্যু করে। তাহলে ধরে নাও যদি ইনফ্লেশন পিরিয়ডের কথা বলি, তাহলে তোমরা জানো যে সিআরআরটা বাড়ায় আরবিআই। সিআরআর বাড়ালে কি হবে? আগের থেকে আরো বেশি টাকা সিআরআর হিসাবে আরবিআই কে দিতে হচ্ছে। তাহলে লোন দেবার জন্য যেটা রেস্ট অ্যামাউন্ট, সেই রেস্ট অ্যামাউন্টটা আগের থেকে কমে যাচ্ছে, ফলে লোন অ্যামাউন্টটাও কমবে, যার ফলে ইকোনমিতে মানি সাপ্লাই কমবে এবং ইনফ্লেশনটা কন্ট্রোলে আসবে। রিসেশন হলে ঠিক উল্টো, অর্থাৎ সেক্ষেত্রে সিআরআর কমাবে, তাহলে লোন আরো বেশি দেওয়া সম্ভব হবে, ফলে মানি সাপ্লাই বাড়বে। এই হলো বেসিক্যালি আমাদের ক্যাশ রিজার্ভ রেশিওর বিষয়টা। সিআরআর নিয়ে কারোর কোনো কোয়ারি আছে? আর একটা ইনস্ট্রুমেন্ট আজকে করিয়ে রাখি, সেটা হলো এসএলআর, স্ট্যাটিউটারি লিকুইডিটি রিকোয়ারমেন্টস। একটু আমাকে বলো যে স্ট্যাটিউটারি লিকুইডিটি রিকোয়ারমেন্ট বা এসএলআর বিষয়টা কি, এসএলআর জিনিসটা কি, বা সিআরআর এর সাথে এসএলআর এর ডিফারেন্সটাই বা কোথায়? একটু বলো দেখি। স্যার ব্যাংকে কিছু পরিমাণ টাকা তাদের নিজেদের কাছে রাখতে হয়, সেটা ক্যাশ ফরম্যাটে হতে পারে বা বন্ড ফরম্যাটে। আচ্ছা, বেশ। দেখো, সিআরআর আর এসএলআর খুব কাছাকাছি দুটো জিনিস। এই সিআরআর এর যে টোটাল মেকানিজমটা বললাম, এই টোটাল মেকানিজমটাই হচ্ছে এসএলআর। পার্থক্য দুটো জায়গায়। একটা হচ্ছে শুধু পার্থক্যটা মনে রাখলেই এসএলআর ক্লিয়ার হয়ে যাবে। সিআরআর এর টাকা কাকে দিতে হয়? আরবিআই কে দিতে হয়।
সিআরআর বাবদ যে টাকাটা হয় সেই টাকাটা ব্যাংকের নামে আরবিআই এর কাছে জমা থাকে। এসএলআর এর ক্ষেত্রে একই জিনিস, এনডিটিএল এর একটা সার্টেন পার্সেন্টেজ টাকা সেটা আরবিআই কে দিতে হয় না, সেটা ব্যাংকের কাছেই থাকে। অর্থাৎ টাকাটা ব্যাংক নিজের কাছেই আলাদাভাবে রেখে দেয়, কোনোভাবে আরবিআই কে সেটা দিয়ে দিতে হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে সিআরআর পুরোটাই ছিল ক্যাশ, পুরোটাই ক্যাশ ফর্মে রাখতে হয়। এসএলআর তিনটে ফর্মে রাখতে হয়, এক হচ্ছে ক্যাশ, দুই হচ্ছে গোল্ড অর সিলভার, এবং 3 নম্বর হচ্ছে বিভিন্ন ধরনের গভর্নমেন্ট সিকিউরিটিজ। ট্রেজারি বিল হতে পারে, ক্যাশ ম্যানেজমেন্ট বিল হতে পারে, 1 বছরের বন্ড হতে পারে, 10 বছরের বন্ড হতে পারে, বিভিন্ন ধরনের বন্ড যেগুলো গভর্নমেন্ট টাইম টু টাইম ইস্যু করে। এই বন্ডগুলো ইস্যু করার সময় তাতে একটা কথা গভর্নমেন্ট জুড়ে দেয়, আরবিআই জুড়ে দেয়, যে ইট ইজ এলিজিবল ফর এসএলআর। অর্থাৎ এই সিকিউরিটিজ গুলো এসএলআর এর জন্য রাখা যেতে পারে বা মেনটেন করার জন্য রাখা যেতে পারে। একটা ব্যাংক এসএলআর বাবদ তার যতটা টাকা রাখার কথা এনডিটিএল এর, তার কিছুটা ক্যাশে, কিছুটা গোল্ডে বা কিছুটা গভর্নমেন্ট সিকিউরিটিজে রাখে বা রাখতে পারে। এটা আর একটা ডিফারেন্স। আদারওয়াইজ পুরো ব্যাপারটা সেম। ঠিক যেভাবে ডেইলি বেসিসে ক্যালকুলেশন হয়, এখানেও এসএলআরটা ডেইলি বেসিসে ক্যালকুলেশন হবে। এখানে যদিও ফোর্টনাইট ব্যাপারটা নেই, কারণ 14 দিনের মাথায় টাকা দিয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই আরবিআই কে। কিন্তু যেটা বললাম, প্রতিদিন যেরকম এনডিটিএল কত, সিআরআর কত, এই হিসাব যেমন আরবিআই কে দিতে হয়, তেমনি এসএলআরও কিন্তু প্রতিদিনের হিসাবটা আরবিআই কে দিতে হচ্ছে। সিআরআর এর ক্ষেত্রে যেমন সিআরআর যতটা রাখার কথা তার চেয়ে যদি শর্টফল হয়, সেই শর্টফল আপ টু 90% হলে কোনো পেনাল্টি নেই, মোর দ্যান 90% শর্টফল হলে পেনাল্টি আছে। এসএলআর এর ক্ষেত্রেও ঠিক তাই। প্রতিদিনের এনডিটিএল অনুযায়ী যতটা এসএলআর রাখার কথা ততটা যদি তারা রাখতে না পারে, আপ টু 90% রাখলেও কোনো সমস্যা নেই, কিন্তু 90% এর কম রাখলে সেটার জন্য কিন্তু পেনাল্টি চার্জ করবে আরবিআই। সেই পেনাল্টি রেট কত? সেম, রেপো রেট প্লাস 3%। এবং এই রেপো রেট প্লাস 3% পেনাল্টিটা তারা দেবে ব্যাংকগুলো। কিন্তু যদি এখানেও দেখা যায় যে ফ্রিকোয়েন্টলি ব্যাংকগুলো এসএলআর ক্রাইটেরিয়া ফেল করছে, তাহলে তাদের এগেনস্টেও কিন্তু আরবিআই সেম যে স্টেপ নিতে পারে, সেটা হচ্ছে আইদার তার ব্যাংকিং অপারেশনকে সাসপেন্ডেড রাখতে পারে অর তার লাইসেন্স ইন ফিউচার ক্যান্সেল করতে পারে। এই হলো এসএলআর এর বিষয়। আর এসএলআর দিয়ে কিভাবে মানি সাপ্লাই কে কন্ট্রোল করে, সেটাও একই রকম সিআরআর এর মতন। অর্থাৎ এসএলআর ইনফ্লেশন পিরিয়ডে যদি বাড়িয়ে দেয়, আচ্ছা এখানে একটা কথা তার আগে বলে রাখি, যে তার মানে যেটা দাঁড়ালো, সিআরআর এবং এসএলআর দুটো জিনিস জানার পর প্রতিদিনের এনডিটিএল এর একটা অংশ সিআরআর হিসাবে আলাদাভাবে রাখতে হচ্ছে ব্যাংকগুলোকে, একটা অংশ এসএলআর হিসাবে রাখতে হচ্ছে। তাহলে সিআরআর আর এসএলআর দুটোকে আলাদা আলাদা ভাবে সরিয়ে রাখার পর যে রেস্ট অ্যামাউন্টটা এনডিটিএল থেকে দুটো আলাদা সরিয়ে দেওয়ার পর রেস্ট যে অ্যামাউন্টটা ব্যাংকের কাছে থাকছে, সেখান থেকেই তার মানে এফেক্টিভলি ব্যাংক লোন দিচ্ছে। তাহলে আজকে যদি ইনফ্লেশন থাকার সময় আরবিআই এসএলআরটা বাড়ায়, সিআরআর যদি একই রাখে, তাহলেও এই অ্যামাউন্ট অফ মানি যেটা অ্যাভেলেবল ফর লোন সেটা ডেফিনেটলি আগের থেকে কমবে। দুটোকেই যদি বাড়ায় তাহলে তো আরো কমবে। ফলে আলটিমেট হচ্ছে এসএলআর বাড়ালে লোন অ্যামাউন্ট ইস্যুড বাই ব্যাংক কমবে, মানি সাপ্লাই কমবে, ইনফ্লেশন কন্ট্রোলে আসবে। রিসেশন হলে কমাবে, একই জিনিস। আমরা কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল পলিসির 4টে ইনস্ট্রুমেন্ট করিয়ে রাখলাম, আরো 2-3টে কোয়ান্টিটেটিভের ইনস্ট্রুমেন্ট আছে, সেটা আর কোয়ালিটেটিভটা করে নেক্সট দিন আমরা ক্রেডিট কন্ট্রোল পার্টটা শেষ করবো। কারণ যদি কিছু কোয়ারি শেষ মুহূর্তে থাকে বলো, আদারওয়াইজ আজকের ক্লাস এন্ড করবো।